সো হাই হ্যালো নমস্তে বন্ধুরা, ভালো আছো সবাই? কেমন আছো কমেন্টে কহ অনেক। চলো তাহলে দেখি আজকে কোথায় কি ঘটলো, একটু জেনে নি তাড়াতাড়ি। রেডি সবাই? দেখো ভাই, বিদেশে যাব, সেখানে গিয়ে কি সুন্দর সুন্দর রাস্তাঘাট পাইবো না। আর আমাদের ভারতে আমরা পাবো এমন এক রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটেও চলা যায় না। अच्छा जी, ऐसा है क्या? ঠিক এমনটাই ঘটেছে কোথায় জানো? হাওড়া জেলায়। হাওড়া জেলার সেখানে যে আছে, সেখানে হাওড়া জেলার হাবড়া পৌরসভার 4 নং ওয়ার্ডে সেখানে কি ঘটেছে, সেখানে প্রায় 2 মাস ধরে জলমগ্ন আছে, কমর অব্দি জল। এতটা ভাই, কতটা দেখাও তো তোরা একটু। जलवा है हमारा। ইতিমধ্যেই একজন লোকের হার্ট অ্যাটাক হয়েছে। আর হার্ট অ্যাটাকের জন্য যখন তাকে প্রতিবেশীরা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন মাঝপথেই সে চলে যায় পড়ে বলতে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় টিউবের, দেখতে পাচ্ছ তোমরা, টিউবের করে, কিন্তু তারপরেও সে বাঁচে না। এমনই আমাদের দেশের হাল, আমাদের পশ্চিমবঙ্গের হাল, আমাদের গোটা ভারতের হাল। কেন ভাই এমন হাল কেন? আমাদের রাতে মদ খাইতে হইব না? মদ না খেলে কি চলিবে? আমাদের এসব দেশ দুনিয়ার খবর রাখিবার কি সময় আছে? যখন কোনো কিছু সময় আসবে আমরা কার উপর দায়িত্ব দেবো? সেটা হচ্ছে আমাদের সরকারের দোষ। আমার সরকারের দোষ, আমার সরকারটা কিছু করে না আমার জন্য, ওই জন্য আমার এই হাল। এমনই তো কইম হামা। देख लो, देख लिया। बचपन में हमने इसे खेलने के लिए खिलौना नहीं दिया, तो आज ये हमारी भावनाओं के साथ खेला। আর আমাদের ডাক বিভাগের কথা তো জানোই, কিছু কিছু চিঠি, চাকরির চিঠি বা অন্য কোনো চিঠি পৌঁছাতে এতদিন সময় লেগেছে যে লোকটাই মরে গেছে। তো এবার আমাদের এই যে ভারতীয় ডাক বিভাগ আছে, সেটা একটা ভালো প্রকল্প শুরু করতে চলেছে, সেটা হচ্ছে মাইক্রো ডেলিভারি। মানে তুমি যদি তোমার পরিবার থেকে একটু দূরে আছো, তো তোমার পরিবার থেকে তোমাকে যদি কোনো খাবার পাঠাতে চায়, তুমি সেটা সহজেই খেতে পারবে। একদম পুরা একদম মুখ লাগাইয়া খাইবে, হাত দিয়া না, মুখ দিয়া চাইটা খাইবে। যে জলপাইগুড়ির উত্তরবঙ্গ সিকিমের ভারপ্রাপ্ত কর্মচারী আছে, যার নাম হচ্ছে কি রিজু গাঙ্গালি, তিনি বলেছেন পার্সেন্ট বুকিং নয়, নির্দিষ্ট সময়ে জিনিসপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব ডাক বিভাগ নেবে। সেটা একটা ভালো দিক, আমরা চাই এমন কিছু উন্নতি হোক। কিন্তু তোমরা ভাই জানো প্রত্যেকটা সরকারি কাজের ক্ষেত্রে কি হয়? অনেক লেট করতে লোকটা পটলে তুলিতে চলতে যাবে। आपको बेवकूफ बनाया। আমাদের ভারতের লোকের মানসিকতা তো জানোই, আমরা ঘর বাড়ি দেবো কি নিয়া, লোন নিয়া। হামা লোন ছাড়া কোনো কিছু করি পাবানি। তো এমন একটা ঘটনা ঘটেছে ইউপি এর শাহজাহানপুরে। সেখানে কি হয়েছে জানো? দুজন লোক যাদের সদ্য বিয়ে হয়েছে, আর বিয়ের তার আগে আরেকটু কিছু বলি, যে আমরা করবো কি, যখন আমাদের বয়স থাকবে না তখন আমরা করবো কি, মেয়ে পড়াইবো। ঠিক আছে, আমরা মেয়ে নিয়ে ঘুরবো, সুখের সংসার বাঁধবো, দেখবো। কিন্তু যখনই তাদের বিয়ে হয় তখন তারা জানে জীবনের মূল্য কি, জীবনে কত কষ্ট কিছু করতে হয়। আর এমন একটা ঘটনা ঘটলো ইউপি এর শাহজাহানপুরে। সেখানে কি হয়, 4 মাসের সন্তানকে প্রথমে বিষ খাওয়ালো, তারপর বাবা মা দুজনেই বিষ খাইয়ে মারা গেল। আর তার সাথে একটা নোটও লিখে চলে গেছে, বলে আমরা মারা যাচ্ছি, আর আমাদের এই যে পুরো দায়বদ্ধতা কারো নাই, আমরা মারা যাওয়ার পর আমাদের এই ঘরে জমি জায়গা বিক্রি করিয়া যে আমাদের লোন দিছে তাকে এটা শোধ করিয়া দিব। মানে আমাদেরকে যাতে সে চিটিং বাস না বলে। মেন ব্যাপার এটাই যে আমাদের যখন হাতে সময় থাকে না, তখন হামা কর্মী কি চেংড়ি পড়াইতে ব্যস্ত রহো। আর চেংড়িলে কি করবে, চেংড়া পড়াইতে ব্যস্ত হবে। আরে ভাই, অনেক কাজ টাজ করো, অনেক সময় একটু সময় আছে, ওই সময় একটু শক্তি আছে শরীরে, পড়াশোনা একটু ভালো করে করো, কোনো কাজটা শেখো। কিন্তু আমরা কি, আমরা তো গাধার বস্তা। अच्छा, हमको सिखा रिया है। যখন আমারই মারবে আমি কাঁদবো, আর যখন আমি তারে মারবো তখন আমি কাঁদবো না। আর যখনই আমরা কারো উপর আক্রমণ করব, তখন আমরা বলবো কি আমরা ভালো। এভাবেই চলছে আমাদের টিএমসি আর বিজেপির মধ্যে। যে টিএমসি, এই যে আমাদের উত্তেজনা, কুচবিহারের যে তুফানগঞ্জ আছে, সেখানে কি হয়েছে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একজন সদ্য নতুন এসেছেন, মানে নতুন নির্বাচিত হয়েছেন সেখানে। তো সেখানে যে পূর্ণ ছিল চৈতি বড়ুয়া, তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের থেকে। তো তিনি যখনই তাকে যখন সরানো হলো, তখন কি করলো জানো? এই যে নিরঞ্জন সরকার, যিনি সেখানে নতুন পদে দায়িত্ব পেয়েছেন, তার নাকি দলবল গিয়ে তার বাড়িতে নাকি ভাঙচুর করেন, এমনই বলছেন চৈতি বড়ুয়া। যখন তুমি কারোর সাথে এরকম করবা তখন তুমি সব ঠিক আছে, আর যখন তোমার সাথে কেউ একজন করবে তখন আমাদের দেশের শিক্ষার হাল, সেটা সম্বন্ধে কি আর বলবো, পুরাপুরি বেহাল না যে হাল হইয়া গেছে। बात तो सही है। কি হয়েছে দেখো, আমাদের দেশের অনেক বাবা মা চান যে আমাদের ছেলে পেলেরা যখন যেন ভালো করে লেখাপড়া করে, তার জন্য তারা অনেকে হস্টেলে পাঠান। কিন্তু হস্টেলের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেটা খুবই যন্ত্রণাদায়ক। দেখো, তারা অনেক আশা নিয়ে তাদের ছেলেপেলেদের লেখাপড়া করান। 16 বছর বয়সী একটা ছেলে, যার বাড়ি হচ্ছে কোথায়, অন্ধ্রপ্রদেশে, তিনি একটা হস্টেলে থাকেন এবং সেখানে তার যে রুমমেটরা আছে তাকে হাতে পায়ে গরম ইস্ত্রি ছেঁকা দিয়েছেন,
এবং তাকে তার সাথে বলে, ওই দেখ, যদি কাউকে বলেছিস না তোর মাথা ফাটাই দেবো। তো সেই ছেলেটি তার জন্য ভয়ে কাউকে কিছু বলেনি। কিন্তু কিছুদিন পর যখন তার মা হস্টেলে আসে, তখন তার মা এই অবস্থা ছেলে দেখে অবাক। আর হস্টেলের মধ্যে যে কর্মীকর্তারা আছে তারাও কিন্তু তার মা বাবাদের কিচ্ছু বলেনি। আর যখন তার মা আসেন তখন এই ঘটনাটি পুলিশে জানাজানি হয়। এ সম্বন্ধে আপনাদের কি মতামত? যে ভাবুন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে, ছাত্রদের কি হাল, পড়াশোনার প্রতি কারণ নজর নেই, সবার নাজেহাল। খালি করবো কি আমরা? সরকারের দোষ, বিজেপির দোষ, টিএমসির দোষ, সবকিছু তোদেরই দোষ। আমার কি দোষ? আমি তো একটা গাধা, আমার কেমনি কোনো দোষ হইবে? मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। আর এরপরে যে ঘটনা বলবো, এরপরে যে খবরটা শুনিবেন, সিরে শুনিয়া তো মোর মনে হচ্ছে। তো তোমরা জানো আমাদের দেশের প্রাথমিক শিক্ষার হাল কেমন? ছাত্ররা পড়াশোনা করতে যায় না। মাস্টার কি করে? ক্লাসে ঘুমায়। ছাত্ররা কি যায়? একটু স্কুলে গেলে খাবার পাবো, মাংস খাবো, ডিম খাবো, খিচুড়ি খাবো, কিছু তো খাবো। অনেক দেশের আমাদের লোকের এমন হাল যাদের বাড়িতে খাবারই থাকে না, তার জন্য তারা স্কুলে যায় খাওয়ার জন্য। কিন্তু এমন একটা ঘটনা ঘটলো যে এই যে আমাদের আসানসোল আছে, সেখানে জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পচা মাংস ছাত্রদের খাওয়ানো হয়। মানে কি, প্রধান শিক্ষক মহাশয় আগের দিন সেই মাংস এনে রাখেন মঙ্গলবার, ঠিক আছে? আর তারপরের দিন সেই মাংস রান্না করতে বলা হয়, আর মাংসটা পুরো গন্ধে পচে গেছে, পুরো পচে গন্ধ হয়ে গেছে। তার জন্য শিক্ষক মহাশয় নিজে গিয়ে রান্না বসিয়ে দেন। তারপরেও সেখানে যখন ছাত্ররা সেই খাবার খান, অনেকে বমি করেন। এখন শিক্ষক মহাশয় কি বলেন জানো? এই সব কিছু নাকি ছাত্ররা ঢং করছে, আর আসলে ছাত্ররা বমি করছে, তারা অসুস্থ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে কি আর বলবো? এর পরবর্তীতে একটা শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমার একটা ভালো ভিডিও আসবে, সেটা সবাই অবশ্যই দেখবেন। ভালো কেমন ভিডিও? ভালো। আর ভাই আমাদের ফুটবল টিম, তারা তো খেলতেই পারে না। তার জন্য একটি মহিলা করলেন কি জানো? 17টা বাচ্চা জন্ম দিলেন। ও ভাবছে এই আমাদের ফুটবল টিমের দ্বারা কিছু হইব না, আমার বাচ্চা খেলবে আমার। এই গত মঙ্গলবার 17তম সন্তানের জন্ম দিলেন রাজস্থানের উদয়পুরের একজন 55 বছর বয়সী মহিলা, যার নাম হচ্ছে রেখা গালবেলিয়া। এই মহিলাটির নাতি নাতনি আছে। তারপরে বলছেন কি আমার তো ছোট ছোট বাচ্চা হোগা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো আমাদের ভারত এত জনসংখ্যা প্রবল একটা দেশ, যেখানে আমাদের ভারতের অনেক লোকেরই চাকরি নেই। অনেক লোক আছে যারা তাদের সন্তানদের খাওয়াতে পারছে না, ভালো স্কুলে লেখাপড়া করাতে পারছে না। তো ভাবো এই সমস্ত মহিলারা যারা এখন বাচ্চা জন্ম দিচ্ছেন, তাদের বাচ্চারা কি ভালো করে লেখাপড়া করতে পারবে? তারা কি মানুষের মতো মানুষ হবে? অমানুষ হবে। बात तो सही है। আর জানো তোমরা আমাদের ভারতে আরো 3জন জঙ্গি ঢুকে গেছে, নেপাল বর্ডার দিয়ে ঢুকেছে। সেটা আমি এই ভিডিওর মধ্যে কভার করছি না, সেটা একটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। কোথায় গেলে পাবো চাকরি? কোথায় গেলে পাবো চাকরি? 26,000 চাকরি বাতিল হলো, তাদের আজও কোনো প্রতিদান পেলাম না। आपको बेवकूफ बनाया। এই 26,000 চাকরি বাতিল, সেটা জানো তোমরা আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, তার একটা বড় দায়িত্ব রয়েছে। একজন তৃণমূল কর্মী টিএমসি, মুর্শিদাবাদের টিএমসি জীবন কৃষ্ণ সাহা, তাকে ইডি গ্রেপ্তার করেছে। কেননা তার কাছে অনেক অনেক টাকা পাওয়া গেছে। তিনি নাকি সেই সমস্ত টাকা এই যে স্কুলের মাস্টারের চাকরি থেকেই নিয়েছেন। যারা যারা চাকরি করতে চেয়েছেন তাদের কাছ থেকে পয়সা দেও, চাকরির লোক, ঠিক আছে? তো মুর্শিদাবাদ ছাড়াও ইনি দিনাজপুর, মালদা, বীরভূম ইত্যাদি জায়গায় চাকরি বিক্রি করেছেন, ঠিক আছে? চাকরি প্রার্থীদের থেকে মোটা অঙ্কের টাকা তুলেছেন তিনি। তার 15 জন এজেন্ট, তিনি শুধু একাই তোলেননি। তিনি ভাবছেন আমার কাছে এত টাকা, লোক তুই যা, তোর টাকা দরকার, তোর 500 টাকা দরকার, তুই যা কর। এভাবে তিনি 15 জনকে রেখেছেন টাকা আদায় করার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে, যারা চাকরি করতে চায়। আর আমরা শিক্ষার্থীরা, আমরা শিক্ষার্থী না, আমরা অশিক্ষার্থী। আমরা শিক্ষিত না, আমরা অশিক্ষিত। কেননা এত পড়াশোনা করার পর আমরা ঘুষ দিই। নিজেদের মধ্যে সৎ আচরণ বলতে আমাদের কিছু নেই, কারণ আমরা গাধা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো 2019-20 এর মধ্যে তার স্ত্রীর অ্যাকাউন্টে নাকি 50 লক্ষ টাকা ঢুকেছিল, ঠিক আছে? তো এটা সম্বন্ধে আরো তার যে ড্রাইভার আছে তাকেও খোঁজাখুঁজি চলছে, তারও হাতে হয়তো অনেক মোটা টাকা আছে। আর তিনি এখন নিখোঁজ হয়ে গেছেন, হয়তো জীবনে এই ভাগ थोड़ा सा तो रुपया बचेंगे ना, भाग। बाय बाय, टाटा, गुड बाय, गया। তো এই সম্বন্ধে আমরা প্রতিদিনের কোথায় কি ঘটছে সমস্ত কিছু খবর জানবো বন্ধুরা। তাই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো।